আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা মেয়ে একটা ছেলে জীবন ধ্বংস করে দিতে পারে, পার্ট 2 নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেদিন মাইশার সাথে সেই মেয়েটিও এসেছিল। সেই মেয়েটির নাম হচ্ছে হাদিবা। তখন মাইশা আমাকে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বলল আমি হাদিবার কাছে সব শুনছি, সে হচ্ছে আমার চাচাতো বোন। সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে একজন আমার খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনের সবকিছু তার সাথে শেয়ার করি, এমনকি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যে সীমাবদ্ধ রাখি। আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলি। আমার খুব খারাপ লেগেছে যখন আদিবা আমাকে এই কথাগুলো বলল। তুমি আদিবার সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করেছো, নিজেকে আজকে অনেক খারাপও লেগেছিল। আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু এই অসভ্য লুচ্ছা মার্কা চেহারাটা দেখার জন্য আমি তোমাকে ডেকেছি। সবসময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখাচ্ছ, কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে আরেকটা খারাপ মানুষ বাস করে, আমি সেটা দেখার জন্য তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরে যে খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজকে দেখলাম। তুমি আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলে গেছি, পারলে তুমিও আমাকে ভুলে যেও। নাদিয়া যখন আমাকে এই কথাগুলো বলল তখন বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারেনি। সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিছে। আমার কিছু বলতে ইচ্ছা করছিল না, কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলে সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকার পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল। আজ সুযোগ পেয়েছে, সেটাও কাজে লাগিয়েছে। এখানে আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার সাথে সারা জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো, আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বলো। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না। পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু যখন সেই তুমিই বলছো আমি খারাপ, আচ্ছা ঠিক আছে, আমি আসলে অনেক খারাপ। কেন জানি নিজেকে আজকে অনেক অবিশুদ্ধ মনে হচ্ছে। আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি, তবে ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমার চাচাতো বোনকে ভালো থাকতে বলো। দোয়া করি তোমাদের দুইজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন আমি মাইশাকে বললাম, মাইশা তখন চুপ ছিল। তার নিবিড়তা এটাই জানান দিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠ তার নিবিড়তাকে ভাঙাতে পারিনি। তারা দুইজন চলে যাচ্ছে, আমি আদিবা নামক মেয়েটির দিকে তাকিয়ে আছি আর ভাবছি একজন মানুষ কতটা সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে পারে। সেটা এই মেয়েটাকে না দেখলে বোঝাই যেত না। এভাবে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবনটা তছনছ করে দিয়েছে। শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে মেয়েটা ভয় পেয়েছিল। যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায়, তাহলে সে কারোর সামনে মুখ দেখাতে পারবে না। সেই জন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউই ওই ছেলেটার কথা আর বিশ্বাস না করে। মেয়েটা এখন নিশ্চিত হয়ে গেছে, কারণ ছেলেটাকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করেছে। এখন যদি ছেলেটা মাইক নিয়েও সবার সামনে বলে বেড়ায়, কেউই বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে ছেলেটাকে। এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নাই, তাই আমি আর ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম না। আর থেকেই বা কি করব, কোথায় থাকবো, এসব ভাবতে ভাবতে চোখে জল চলে এলো। জীবনে কখনো ভাবিনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে। এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। আমার যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি শেষমেশ আমার নানা বাড়িতে যাই। যদিও আমার মামারা আমাদের সাথে 10 বছর আগে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কথা হয়নি, তারাও কখনো খোঁজ নেয়নি। তারা হয়তো বলে গেছে তাদেরও যে একটা ভাগনা আছে। তবে আমার নানার অবস্থা আগে থেকে অনেকটাই ভালো ছিল, তাই আমি জানতাম তারা যখন জানবে আমি তাদের ভাগ্নে, তারা কখনো আমাকে ফেলে দেবে না। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না। হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্যই ছিল। তাদের বোন মারা যাওয়ার পরেই তাদের ভালোবাসাটাও মারা গেছে। তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না। যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, সেখানে কারো মনের খবর নেওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না। 2টা বছর আমি মামাদের বাসায় ছিলাম। এই 2টা বছর আমাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। তবে আমি এই 2টা বছরে অনেক কিছুই শিখেছি, জীবনের মানে বুঝেছি। জীবনটা এতটাও সোজা নয়, জীবনটা জটিল একটা সমস্যা, আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে হবে। আমার 4টা মামা ছিল, তাদের সকলের ছেলে মেয়ে ছিল। আমি সবাইকে পড়াতাম, নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের রাতের বেলায় পড়াতাম। আমাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে। প্রতিদিন আমি বাজার করে দিতাম। তবে মামারা আমাকে কখনোই কাজের কথা বলেনি, যা বলার মামিরাই বলতো। আমিও কখনো কোনো সময় তাদেরকে না বলতে পারতাম না। ভয় হতো যদি বাসা থেকে বের করে দেয়, তাই কষ্ট হলেও সবার কাজ সব সময় করে দিতাম। তবুও মামিরা কোনো কারণে আমার উপর বিরক্তি থাকলে আমি বুঝতে পারতাম
করতাম, কিন্তু বিরক্তির কারণটা খুঁজে পেতাম না। তবে নানা নানি আমাকে অনেক ভালোবাসতো। তাদের ভালোবাসার কারণেই এত দুঃখের মাঝেও আমি সুখ খুঁজে পেতাম। আমাদের বাসা থেকে আমি এসএসসি পাস করি। এসএসসিতে অনেক ভালো রেজাল্টও করি। তবে আমার রেজাল্ট খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না। আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি ছিলাম। তারপর অনেক জায়গায় পরীক্ষা দিই। ভাগ্যক্রমে ঢাকা একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই। আমাদের বাসা থেকে আমি আবারও বের হয়ে পুরাতন শহর ঢাকায় ফিরে আসি। 2 বছর আগে আমি এই শহরটাকে বিদায় জানিয়ে চলে গেছিলাম। আবারও 2 বছর পর এই ঢাকাতেই ফিরে এসেছি। আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম। সেই সূত্রে এক বড় ভাই আমাকে একটা টিউশনি জোগাড় করে দেয়, যেটা দিয়ে আপাতত আমার কষ্ট হলেও মাস চলে যাবে। পরে না হয় কিছু একটা করা যাবে, সেই ভেবে আমি ঢাকায় চলে আসি। আসার আগে নানা আমাকে কিছু টাকা দিয়েছিল, যেগুলো ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক কাজে লাগে। আর কিছু টাকা ভবিষ্যতের চিন্তা করে আমার কাছে যত্ন করে রেখে দিই। আজ আমার টিউশনের প্রথম দিন, তাই একটু পরিপাটি হয়ে যাচ্ছি। কারণ বড় ভাই বলেছে তারা নাকি একটু বড় লোক, তাই এত টাকা দিয়ে একজন টিউশনি টিচার রাখছে। বড় ভাই আমাকে ছাত্রর বাসায় নিয়ে গেল। তখন দরজায় কলিং বেল বাজতে একটি সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে জাস্ট থ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই মেয়েটি আমার জীবনের অভিশাপ। এই মেয়েটির কারণে আমার জীবনে 2 বছর আগে প্রচন্ড ঝড় নেমে এসেছিল। সেই ঝড়ের কারণে আমি নিঃস্ব হয়ে গেছিলাম। আজও আমি নিঃস্ব। এই গল্পের 3য় পার্টও আছে। যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।